হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। সায়েন্স উইথ মুর্শিদা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আবারও একবার স্বাগত জানাচ্ছি। আজকে আমরা নবম শ্রেণীর খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস, সেটা নিয়ে খুব সার সংক্ষেপে আলোচনা করব। এই যে টপিকটা আমরা আজকে আলোচনা করব, এটা শুধুমাত্র সামেটিভ এক্সামের জন্যই না, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তাই ক্লাসটি সবাই মনোযোগ সহকারে দেখো। তাহলে চলো শুরু করা যাক। দেখো, সালোক সংশ্লেষ এই শব্দটা বিজ্ঞানী চার্লস বার্নেস বিজ্ঞানী চার্লস বার্নেস 1893 খ্রিস্টাব্দে ফটোসিনথেসিস শব্দটি প্রচলন করেন। তাহলে বিজ্ঞানী চার্লস বার্নেস কত খ্রিস্টাব্দে? 1893 খ্রিস্টাব্দে এই ফটোসিনথেসিস শব্দটা প্রচলন করে। এখন এই ফটোসিনথেসিস এই শব্দটা দুটো শব্দের সমন্বয়ে গঠিত। একটা হলো ফোটস, আর একটা হলো সিনথেসিস। এখন ফোটস বা ফটো, এই যে ফটো কথাটা, এই ফটো কথাটার অর্থ কি? এখানে ফটো অর্থাৎ কোনো ছবি নয়, এখানে ফটো অর্থাৎ হচ্ছে আলো। ফটো অর্থাৎ ফটোকে ইন্ডিকেট করা হচ্ছে কি দ্বারা? আলো দ্বারা। আর সিনথেসিস, সিনথেসিস অর্থাৎ হচ্ছে সংশ্লেষ বা সমন্বয়। তাহলে বিজ্ঞানী চার্লস বার্নেস আর 1893 খ্রিস্টাব্দে ফটোসিনথেসিস শব্দটি প্রচলন করেন। এই শব্দটি গ্রিক শব্দ ফোটস, অর্থাৎ যার অর্থ হচ্ছে আলো, এবং সিনথেসিস, যার অর্থ হচ্ছে সংশ্লেষ, এই নিয়ে গঠিত। তাহলে এখান থেকে আমাদের সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস শব্দটি কোন বিজ্ঞানী কত খ্রিস্টাব্দে প্রথম প্রচলন করেন, এবং ফটোসিনথেসিস কথার অর্থ কি, ফোটস কথার অর্থ কি, সিনথেসিস কথার অর্থ কি, এই প্রশ্নগুলো যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য জেনে রাখতে হবে। দেখো, এরপরে চলো সালোক সংশ্লেষ কাকে বলে আমাদের জেনে নিতে হবে। এই যে সালোক সংশ্লেষের সংজ্ঞাটা কি? তাহলে দেখো কি বলা হচ্ছে, যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায়, শারীরবৃত্তীয় মানে কি? শারীরবৃত্তীয় মানে যা শরীরে ঘটে, যা কোনো শরীরে ঘটে, তাকে আমরা বলবো শারীরবৃত্তীয়। তাহলে যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় ক্লোরোফিল যুক্ত কোষে, ক্লোরোফিলটা কি? ক্লোরোফিল হচ্ছে একটা রঞ্জক পদার্থ। ক্লোরোফিল হচ্ছে একটা রঞ্জক পদার্থ। এ কি কাজ করে? ক্লোরোফিল যে কোনো উদ্ভিদকে বর্ণ নির্ধারণ করে, বর্ণ নির্ধারণ করতে সাহায্য করে। কি রকম বর্ণ নির্ধারণ করে? ক্লোরোফিলের জন্য যে কোনো উদ্ভিদ সবুজ হয়। তাহলে আমাদের এগুলো মনে রাখতে হবে। তাহলে দেখো, সংজ্ঞাতে কি বলা হচ্ছে, যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় ক্লোরোফিল যুক্ত কোষে, অর্থাৎ যে কোষে ক্লোরোফিল যুক্ত আছে সেই কোষে সূর্যালোকের উপস্থিতিতে, সূর্যালোক উপস্থিত থাকতে হবে, এবং ক্লোরোফিলের সহায়তায়, এবং কোষে যে ক্লোরোফিল আছে সেই ক্লোরোফিলের সহায়তায় পরিবেশ থেকে শোষিত জল ও কার্বন ডাই অক্সাইডের রাসায়নিক বিক্রিয়ায়, তাহলে পরিবেশ থেকে যে জল এবং কার্বন ডাই অক্সাইড শোষণ করবে, সেই জল এবং কার্বন ডাই অক্সাইডের রাসায়নিক বিক্রিয়ায় সরল শর্করা, সরল শর্করা অর্থাৎ কি? গ্লুকোজ, যেটাকে আমরা বলি C6H12O6, সেই গ্লুকোজ সংশ্লেষিত হয় এবং উৎপন্ন খাদ্যে সৌরশক্তির আবদ্ধীকরণ ঘটে, এবং উপজাত বস্তু রূপে জল ও অক্সিজেন উৎপন্ন হয়। তাকে বলা হয় সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস। তাহলে এটা হচ্ছে সালোক সংশ্লেষ কাকে বলে, বা সালোক সংশ্লেষের সংজ্ঞা, বা ফটোসিনথেসিস এর সংজ্ঞা। তাহলে এখান থেকে আমরা কি কি প্রশ্নের উত্তর জানতে পারলাম? দেখ, ক্লোরোফিল কি, এখান থেকে আমাদের যেগুলো জেনে রাখতে হবে, এই সংজ্ঞা থেকেই যে টপিকগুলো আছে, এই টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ টপিক। টপিকগুলোকে আমি হাইলাইট করে দিচ্ছি, টপিকগুলো তোমরা খুব মনোযোগ সহকারে শুনবে এবং জেনে রাখবে। দেখো, এই যে ক্লোরোফিল, ক্লোরোফিল জিনিসটা কি? ক্লোরোফিল কি বললাম? ক্লোরোফিল একটা রঞ্জক পদার্থ। এ কি করে? যে কোনো একটা উদ্ভিদের বর্ণ নির্ধারণ করে। এই ক্লোরোফিলের সাহায্যেই, ক্লোরোফিল উপস্থিত যদি থাকে কোনো একটা উদ্ভিদে, তাহলে সেই উদ্ভিদ সবুজ হবে। অর্থাৎ কোনো উদ্ভিদে দেখা যাচ্ছে যে কোনো একটা উদ্ভিদ সবুজ না, তাহলে আমাদের জানতে হবে যে সেই উদ্ভিদে ক্লোরোফিলের ঘাটতি আছে। আর যে উদ্ভিদ যত বেশি সবুজ, সেই সেই উদ্ভিদে ক্লোরোফিলের পরিমাণ ততই বেশি। তাহলে দেখো, এবং সূর্যালোকের উপস্থিতিতে, সূর্যালোক কোথা থেকে আসে? সূর্যের আলো যেটা, সেটাই সূর্যালোক। তাহলে সূর্যালোকের উপস্থিতি প্রয়োজন।
এবং পরিবেশ থেকে যে শোষিত জল ও কার্বন ডাই অক্সাইড। এখন এই জল ও কার্বন ডাই অক্সাইড কোথা থেকে উদ্ভিদ পায়? জল পায় উদ্ভিদ, এই ধরো একটা উদ্ভিদ, উদ্ভিদের এই যে মূল, মূলের সঙ্গে যে সূক্ষ্ম সূক্ষ্ম জালাকার সুতোর মতো অংশ থাকে, সেগুলোকে বলা হয় মূলরোম। এখন এই মূলরোম বা মূল দ্বারা উদ্ভিদ কি করে? মাটির ভৌম জল শোষণ করে। এখন এই যে জল কথাটা বলছে, এই জল হচ্ছে এই ভৌম জলের কথাই বলা হচ্ছে। এবং দেখো, কার্বন ডাই অক্সাইড বলছে। কার্বন ডাই অক্সাইডটা কি? যে কোনো প্রাণী যখন শ্বসন প্রক্রিয়া চালায়, তখন শ্বসন প্রক্রিয়ায় কি করে? অক্সিজেন গ্রহণ করে আর কার্বন ডাই অক্সাইড বর্জন করে। তাহলে এই যে প্রাণী বা দ্বারা বর্জিত কার্বন ডাই অক্সাইড, সেই কার্বন ডাই অক্সাইডের এবং জলের সহায়তায় সরল শর্করা সংশ্লেষিত হয় এবং উৎপন্ন খাদ্যে সৌরশক্তির আবদ্ধীকরণ ঘটে। তাহলে এই গেল সালোক সংশ্লেষের সংজ্ঞা বা সালোক সংশ্লেষ কাকে বলে। এখন দেখো, এই সালোক সংশ্লেষ একটা জৈবিক প্রক্রিয়া। প্রথমে বললাম যে এটা একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া, এবং এর সঙ্গে আমাদের মনে রাখতে হবে আর একটা টার্ম, যে এটা একটা জৈবিক প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় কি হয় না, আলোক শক্তি, যেটা সৌরশক্তি হিসাবেও আমরা চিনি, যেটা সূর্য থেকে আসে, যেটার উৎস হচ্ছে প্রধানত সূর্য। সূর্য হচ্ছে এর প্রধান উৎস। তাহলে এই যে আলোক শক্তি, সেটা রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। আমাদের এখান থেকে যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য একটা প্রশ্ন জেনে রাখতে হবে, যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়। তখন আমাদের বলতে হবে যে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় আলোক শক্তি, যেটা সৌরশক্তি হিসাবে আমরা জানি। পরের স্লাইডে চলো। দেখো, সালোক সংশ্লেষ, এই যে সালোক সংশ্লেষ আমরা পড়ছি, সালোক সংশ্লেষ কাকে বলে, সালোক সংশ্লেষ কি, সেটা আমরা এতক্ষণ ধরে জানলাম। এখন এই যে সালোক সংশ্লেষ কোথায় হয়, সালোক সংশ্লেষটা ঘটে কোথায়, সেটা আমাদের জানতে হবে। তাহলে দেখো, উদ্ভিদের ক্লোরোফিল যুক্ত অংশে, এক কথায় উদ্ভিদের সবুজ অংশে, উদ্ভিদের যে যে জায়গাগুলো সবুজ থাকবে, সেই সেই জায়গাগুলোতে এই সালোক সংশ্লেষ ঘটবে। যেমন কি, উদ্ভিদের সবুজ দেহাংশে, যেমন সবুজ পাতা, ফুলের বৃত্তি, সবুজ পাপড়ি। সবুজ পাপড়ি বলতে কিরকম? দেখো, সব ফুলের পাপড়ি তো আর সবুজ হয় না, কিছু ফুলের পাপড়ি লাল হয়, কিছু ফুলের পাপড়ি হলুদ হয়, কিছু ফুলের পাপড়ি বিভিন্ন রঙের হয়। দেখো, কিন্তু শালুক ফুল বলে একটা ফুল আছে, যে ফুলের পাপড়ি সবুজ হয়। তাহলে এই শালুক ফুলের পাপড়িতে হয় সালোক সংশ্লেষ। এমনকি কিছু উদ্ভিদের কাণ্ডেও সালোক সংশ্লেষ ঘটে থাকে। যেমন কি, ফণিমনসা, লাউ, কুমড়ো, পুঁই, এদের শরীরে আমরা লক্ষ্য করলে দেখবো যে এরা লতানো হয়। ফণিমনসা, লাউ, কুমড়ো, পুঁই, এই উদ্ভিদগুলো এইভাবে লতিয়ে ওঠে মাটি থেকে। এবং এদের বৈশিষ্ট্য হচ্ছে এরা প্রধানত সরু হয়, আর কি, এরা লতানো যুক্ত হয়, এবং এদের পুরো শরীর সবুজ হয়। তাহলে এই সমস্ত উদ্ভিদের পুরো শরীরেই সালোক সংশ্লেষ ঘটে। এবং তাছাড়াও দেখো, কিছু উদ্ভিদের মূলেও সালোক সংশ্লেষ ঘটে। আচ্ছা, মূল কোনটাকে বলা হয়? এই যে একটা উদ্ভিদ, ধরো, সেই উদ্ভিদের মাটির নিচে যে অংশটা থাকে, সেটা হচ্ছে মূল। এখন উদ্ভিদের এই যে মূল, সেই মূলেও কিন্তু সালোক সংশ্লেষ ঘটে। যেমন একটা উদাহরণ, গুলঞ্চ। গুলঞ্চ উদ্ভিদের মূলে সালোক সংশ্লেষ ঘটে। তাছাড়াও কিছু সবুজ শৈবাল, যেমন স্পাইরোগাইরা, কারা এবং মস, ফার্ন ইত্যাদি সমস্ত উদ্ভিদে সালোক সংশ্লেষ ঘটে থাকে। তবে পাতার মেসোফিল কলা হলো সালোক সংশ্লেষের প্রধান স্থান। তাহলে সালোক সংশ্লেষের প্রধান স্থান কাকে বলা হয়? পাতার মেসোফিল কলা। এখন এই পাতাকেই কিন্তু বলা হয় গাছের রান্নাঘর। পাতাতে যেহেতু সালোক সংশ্লেষ সব থেকে বেশি হয়, এবং সালোক সংশ্লেষের সংজ্ঞাতে আমরা পড়লাম যে সেখানে কি হচ্ছে, উপজাত বস্তু রূপে জল এবং অক্সিজেন তৈরি হচ্ছে, এবং গ্লুকোজ তৈরি হচ্ছে, এবং উদ্ভিদের যে খাদ্য, সেই খাদ্য এই সালোক সংশ্লেষ প্রক্রিয়াতেই তৈরি হয়। তাই যেহেতু পাতাতে সালোক সংশ্লেষটা বেশি ঘটে, তাই উদ্ভিদের পাতাকে বলা হয় রান্নাঘর, উদ্ভিদের রান্নাঘর। তাহলে উদ্ভিদের রান্নাঘর কাকে বলা হয় এবং কেন বলা হয়? উদ্ভিদের পাতা, বেশিরভাগ উদ্ভিদের আমরা পাতা দেখতে পারবো যে সবুজ। তাহলে বেশিরভাগ উদ্ভিদের
পুরো শরীরের তুলনায় পাতাটা যেহেতু সবুজ হয়, তাই পাতাতে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা বেশি পরিমাণে ঘটে। এবং সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যেহেতু উদ্ভিদের খাবার তৈরি হয়, গ্লুকোজ তৈরি হয়, তাই আমরা বলতে পারি যে পাতাই উদ্ভিদের রান্নাঘর। তারপর দেখ, ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট কি? ক্লোরোপ্লাস্ট হচ্ছে একটা রঞ্জক পদার্থ। এই ক্লোরোপ্লাস্ট হচ্ছে সালোক সংশ্লেষকারী অঙ্গাণু। তাহলে একটি সালোক সংশ্লেষকারী অঙ্গাণু কি? একটি সালোক সংশ্লেষকারী অঙ্গাণু হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এই যে পয়েন্টগুলো হাইলাইট করছি, এই পয়েন্টগুলোকে তোমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। এই পয়েন্টগুলো যে কোনো কম্পিটিটিভ এক্সাম, যেমন এএনএম, জিএনএম থেকে শুরু করে যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর পরের পয়েন্ট আমরা যেটা দেখে নেব সেটা হচ্ছে সালোক সংশ্লেষের উপাদান। এখন দেখো, এই সালোক সংশ্লেষের উপাদান অর্থাৎ কি? আচ্ছা, উপাদান কথাটার অর্থ, ধরো আমরা একটা ঘর তৈরি করছি। এখন এই ঘরটা তৈরি করতে গেলে যে সমস্ত পদার্থগুলো অত্যাবশ্যক, মানে যেগুলো দরকার, যেগুলো ছাড়া ঘরটা একটা তৈরি হবে না, যেমন কি ইট, বালি, পাথর, সিমেন্ট, এইসব জিনিসগুলো। তাহলে এই জিনিসগুলো হচ্ছে আমাদের ঘরের উপাদান। তাহলে যে সমস্ত জিনিসগুলো খুবই প্রয়োজন কোনো একটা জিনিস তৈরি করার জন্য, সেই সমস্ত জিনিসগুলোকে সেই জিনিসের আমরা উপাদান বলবো। এখন সালোক সংশ্লেষের উপাদান অর্থাৎ কি? যে সমস্ত জিনিসগুলো সালোক সংশ্লেষ প্রক্রিয়া সুসম্পন্ন করার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেই সমস্ত জিনিসগুলোকে বলবো সালোক সংশ্লেষের উপাদান। এখন এই সালোক সংশ্লেষের উপাদানকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়। একটা হলো প্রধান উপাদান, আর একটা হচ্ছে সহায়ককারী উপাদান। প্রধান উপাদান যেগুলো ছাড়া সালোক সংশ্লেষ একদমই সম্ভব নয়, এবং সহায়ককারী উপাদান যেগুলো, সেগুলো হচ্ছে সালোক সংশ্লেষ হতে তারাও সাহায্য করে, কিন্তু তাদের ভূমিকাটা একটু কম। এবং প্রধান উপাদানের ভূমিকা সালোক সংশ্লেষে অত্যাধিক পরিমাণে বেশি। তাহলে প্রধান উপাদানের মধ্যে কি কি আছে? আছে জল, কার্বন ডাই অক্সাইড, আচ্ছা, ক্লোরোফিল, ক্যারোটিনয়েড এবং সূর্যালোক। তাহলে এইগুলো হচ্ছে সালোক সংশ্লেষের প্রধান উপাদান। আর সালোক সংশ্লেষের যে সহায়ককারী উপাদান, সহায়ককারী উপাদান মানে যেগুলো সালোক সংশ্লেষের জন্য প্রয়োজন, কিন্তু প্রধান উপাদানের মতো অতটাও প্রয়োজন নয়, সেইগুলোকে আমরা বলছি সহায়ককারী উপাদান। সেইগুলোর মধ্যে কি আছে? এডিপি, মানে অ্যাডিনোসিন ডাইফসফেট। এই যে পূর্ণ রূপগুলো দেয়া আছে ব্র্যাকেটের ভিতরে, এই পূর্ণ রূপগুলোকে আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। এই পূর্ণ রূপগুলো সামেটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে সহায়ককারী উপাদান কি কি? এডিপি, এনএডিপি, আর ইউবিপি, এইগুলো হচ্ছে সালোক সংশ্লেষের সহায়ককারী উপাদান। আর ইউবিপি অর্থাৎ কি? রাইবিউলোজ বিসফসফেট। তাহলে এই যে সালোক সালোক সংশ্লেষের যে উপাদানগুলো, সেই উপাদানগুলোকে আমরা প্রধানত দুটি ভাগে ভাগ করতে পারছি। একটা কি? প্রধান উপাদান, এবং অপরটি হচ্ছে সহায়ককারী উপাদান। তাহলে প্রধান উপাদান কি কি পেলাম আমরা? সেখানে পেয়ে গেলাম জল, কার্বন ডাই অক্সাইড, ক্লোরোফিল এবং ক্যারোটিনয়েড ও সূর্যালোক। আর সহায়ককারী উপাদানের মধ্যে কি পেলাম? এডিপি পেলাম, এনএডিপি পেলাম এবং আরইউবিপি পেলাম। তাহলে এগুলোর পূর্ণরূপ আমাদের মনে রাখতে হবে। এর পরের স্লাইডে চলো। দেখো, সালোক সংশ্লেষের যে উপাদানগুলো আমরা পেলাম, সেই উপাদানগুলো সালোক সংশ্লেষের কি ভূমিকা, তারা সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা সম্পন্ন হতে কিভাবে সাহায্য করে, সেটা আমাদের জানতে হবে। দেখো, কার্বন ডাইঅক্সাইড বা CO2। এখন এই যে কার্বন ডাই অক্সাইড গ্যাসটা, এটা কিভাবে সালোক সংশ্লেষে সাহায্য করে, তাহলে চলো দেখে নিই। দেখো, শ্বসন যে প্রক্রিয়া, শ্বসন প্রক্রিয়ায় কি করে? প্রাণী কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। এখন উদ্ভিদ কি করে? উদ্ভিদ সেই কার্বন ডাই অক্সাইডকে ব্যাপন প্রক্রিয়ায় গ্রহণ করে। তাহলে শ্বসন প্রক্রিয়ায় কি হচ্ছে? যে প্রাণী কার্বন ডাই অক্সাইডকে ত্যাগ করছে, এবং সেই কার্বন ডাই অক্সাইড উদ্ভিদ ব্যাপন প্রক্রিয়ায় গ্রহণ করছে, এবং উদ্ভিদের কার্বন ডাই অক্সাইডের ঘাটতি পূরণ করছে। এবার কিভাবে গ্রহণ করছে? উদ্ভিদ সেই কার্বন ডাই অক্সাইড পত্র রন্ধ্রের সাহায্যে ব্যাপন প্রক্রিয়ায় গ্রহণ করে। আচ্ছা, পত্র রন্ধ্র জিনিসটা কি? দেখো, একটা ধরো পাতা, পাতাতে অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে, যেগুলো খালি চোখে দেখা যায় না। এই যে সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্রগুলো, এগুলোকে বলা হয় পত্র রন্ধ্র। ঠিক যেমন আমাদের শরীরের লোমকূপ থাকে, লোমের গোড়ায় যে সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র ছিদ্র ফোঁটা ফোঁটা থাকে, সেই যে ছিদ্রগুলো, সেগুলোকে আমাদের বলা হয় কি?
লোমকূপ ঠিক একই রকম উদ্ভিদের পাতাতে থাকে পত্ররন্ধ্র। সেই পত্ররন্ধ্রের সাহায্যে ব্যাপন প্রক্রিয়ায় এই কার্বন ডাই অক্সাইড উদ্ভিদ গ্রহণ করে। এখন এই কার্বন ডাই অক্সাইড সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কি কাজ করে? না, কার্বন ডাই অক্সাইড সালোক সংশ্লেষের একটি প্রধান কাঁচামাল হিসাবে ব্যবহার হয়। তাহলে সালোক সংশ্লেষের একটি প্রধান কাঁচামাল হিসাবে ব্যবহার করা হয় ব্যবহৃত হয় কোনটি? কার্বন ডাই অক্সাইড। এছাড়াও সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন গ্লুকোজের কার্বন ও অক্সিজেন পরিবেশের কার্বন ডাই অক্সাইড থেকে গৃহীত হয়। তাহলে গ্লুকোজ C6H12O6, এখানে দেখো কার্বন ডাই অক্সাইড আছে। এই যে কার্বন ডাই অক্সাইড, CO2 আছে। এখন এই CO2-র কার্বন আর অক্সিজেন এইগুলো এই পরিবেশের কার্বন ডাই অক্সাইড থেকে গ্রহণ করে উদ্ভিদ গ্লুকোজ তৈরির জন্য। তাহলে গ্লুকোজ তৈরির জন্য যে কার্বন ও অক্সিজেন তৈরি হচ্ছে সেটা উদ্ভিদ কি হচ্ছে? ব্যাপন প্রক্রিয়ায় পত্ররন্ধ্রের সাহায্যে পরিবেশ থেকে গ্রহণ করছে। তাহলে এই হচ্ছে কার্বন ডাই অক্সাইডের সালোক সংশ্লেষে ভূমিকা। দেখো, এরপর আমরা দেখে নেব জলের ভূমিকা। আচ্ছা, জলের ভূমিকাটা কি? স্থলজ উদ্ভিদরা মাটির কৌশিক জল মূলরোম দিয়ে অভিস্রবণ প্রক্রিয়ায় শোষণ করে জাইলেম বাহিকার মাধ্যমে পাতায় সরবরাহ করে। আচ্ছা, আমরা জানি মাটির একটা লেয়ারের নিচে জল থাকে, জলের একটা লেয়ার থাকে যেটাকে বলা হয় ভৌম জল। এখন এই ভৌম জল কি করে? না, উদ্ভিদ তার মূলের যে মূলরোম আছে সেই মূলরোমের সাহায্যে এই ভৌম জলকে শোষণ করে এবং এটাকে অভিস্রবণ প্রক্রিয়ায় জালকাকার পদ্ধতিতে এটাকে জাইলেমের মাধ্যমে পাতায় সরবরাহ করে। এবং জল সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় একটি অন্যতম কাঁচামাল। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় জল বিশ্লিষ্ট হয়ে কি তৈরি হয়? H+ এবং OH- আয়নে ভেঙে যায় এবং H+ ও OH- আয়ন তৈরি করে। তাহলে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে H+ OH- আয়ন তৈরি হয় সেটার পিছনে জলের ভূমিকা হচ্ছে প্রধান। এখন দেখো, OH- ইলেকট্রন ক্লোরোফিল অণুকে প্রদান করে। এছাড়া সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উপজাত পদার্থ রূপে যে অক্সিজেন তৈরি হয় তার উৎস হচ্ছে এই জল। তাহলে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে অক্সিজেন তৈরি হয় যেটা প্রাণীরা শ্বসন প্রক্রিয়ায় গ্রহণ করে, সেই অক্সিজেনের প্রধান উৎস হচ্ছে কি? এই জল। তাহলে এই গেল জলের ভূমিকা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়। দেখ, এরপর আমরা দেখে নেব সূর্যালোকের ভূমিকা। খুব সংক্ষেপে আমরা জিনিসগুলো দেখে নেব। দেখো, সূর্যালোকের ভূমিকা সালোক সংশ্লেষে কিরকম? না, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় আলো একটি অপরিহার্য উপাদান। আলো যদি না থাকে তাহলে কিন্তু সেখানে সালোক সংশ্লেষ ঘটবে না। আলোর প্রধান উৎস আমরা কি জানি? সূর্য। এখন আলো কি শুধু সূর্য থেকে পাওয়া যায়? না, আলো বিভিন্ন উৎস থেকে পাওয়া যায়, যেমন লাইট, যে কোনো লাইট, টর্চ লাইট, এইসব জায়গা থেকেও আলো পাওয়া যায়। কিন্তু আলোর যে প্রধান সোর্স, যে প্রধান উৎস, সেটা কিন্তু সূর্য। সেটা আমরা সকলেই জানি। তাহলে দেখো, সূর্যালোকের ফোটন কণা সালোক সংশ্লেষের সময় ক্লোরোফিলকে সতেজ করে তুলতে সাহায্য করে। তাহলে সূর্যালোকে কি থাকে? ফোটন কণা। এই ফোটন কণা কি করে? সালোক সংশ্লেষের সময় ক্লোরোফিলকে অত্যাধিক পরিমাণে সতেজ বা সক্রিয় করে তোলে। ক্লোরোফিলকে সক্রিয় করে তোলে এবং কি হয়? না, এই প্রক্রিয়ায় সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে আমরা প্রথমেই পড়লাম যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সৌরশক্তি কি হয়? না, রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় এবং এটিপি অণুর মধ্যে আবদ্ধ হয়। এটিপি অর্থাৎ কি? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এছাড়াও সৌরশক্তি এডিপি কে উচ্চ শক্তি সম্পন্ন এটিপি তে রূপান্তরিত হতে সাহায্য করে। তাহলে এডিপি থেকে এই সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় তৈরি হয় কি? উচ্চ শক্তি সম্পন্ন এটিপি। এখন এই যে প্রক্রিয়াটা সৌরশক্তির সূর্যালোকের সূর্যালোকের সাহায্যে হচ্ছে, এই প্রক্রিয়াটা, এই যে টোটাল প্রক্রিয়াটা সূর্যালোকের সাহায্যে এডিপি থেকে এটিপি তৈরি হচ্ছে, এই প্রক্রিয়াটাকে বলা হয় ফটোফসফোরাইলেশন বা ফটোসিনথেটিক ফসফোরাইলেশন। এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা আমাদের মনে রাখতে হবে যে কোনো সামেটিভ এক্সামের জন্য। আমাদের এটা খুবই গুরুত্বপূর্ণ ভাবে মনে রাখতে হবে যে ফটোফসফোরাইলেশন বা ফটোসিনথেসিস ফসফোরাইলেশন কাকে বলা হয় বা এটি কার সহায়তায় ঘটে,
সূর্যালোকের সালোক সংশ্লেষে কি ভূমিকা, এগুলো আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। তাহলে আজকে যেটুকু পড়লাম সেটুকুর উপর বেশ করে কিছু কোশ্চেন আমরা জেনে নেব। দেখো, সামেটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন, যে সালোক সংশ্লেষ কাকে বলে এবং সালোক সংশ্লেষ প্রক্রিয়ার উপাদানগুলি কি কি। সালোক সংশ্লেষ প্রক্রিয়ার উপাদানগুলো কি কি ছিল? সালোক সংশ্লেষ প্রক্রিয়ার উপাদান ছিল দুটো, একটা ছিল প্রধান উপাদান আর একটা ছিল সহায়ককারী, তাই তো? সহায়ককারী উপাদান, প্রধান উপাদানের মধ্যে কি পেয়েছিলাম? সেখানে ছিল জল, সূর্যালোক, কার্বন ডাই অক্সাইড, এগুলো ছিল। আচ্ছা, সহায়ককারী উপাদানের মধ্যে কি কি ছিল? এডিপি ছিল, আর ইউবিপি ছিল, এনএডিপি ছিল, এগুলো ছিল। আচ্ছা, ফটোফসফোরাইলেশন কাকে বলে? একটু আগে আলোচনা করা হলো। ফটোফসফোরাইলেশন এডিপি থেকে, যে প্রক্রিয়া সূর্যালোকের উপস্থিতিতে যখন উচ্চ শক্তি সম্পন্ন এটিপি তৈরি হয়, তখন সেই প্রক্রিয়াটাকে বলা হয় ফটোফসফোরাইলেশন। আচ্ছা, পূর্ণরূপ লেখো। এটিপি, এডিপি, এনএডিপি, আর ইউবি। তাহলে এইগুলো, এই যে পূর্ণরূপগুলো, এগুলো যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য এবং সামেটিভ এক্সামের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এগুলো তোমরা অবশ্যই দেখে রাখবে। এবং আজকের ক্লাসটি ছিল এই পর্যন্তই। যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই জানাবে কমেন্টে। নেক্সট ক্লাস তোমাদের কমেন্টের অনুযায়ী ভিত্তি করে তৈরি করা হবে। তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিও।